বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ সম্পাদক ডক্টর মোহাম্মদ আজম খান। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসেফ আলী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ডক্টর মোহাম্মদ আজম খান, সম্প্রতি ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এক গবেষণা প্রতিবেদনে বলছে যে উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে এগুতে পারছে না বাংলাদেশের রাজনীতি, কিন্তু টেকসই উন্নয়নের জন্য একটা ভালো রাজনীতি বাংলাদেশে দরকার। সেটা কিভাবে পাওয়া যাবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ জিলু ভাই। ব্র্যাকের যে আপনি ডাটাটার কথা বললেন, এটা অ্যাকচুয়ালি যে কোনো অনুন্নত দেশ যখন উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হয় তখন ওই দেশের কিছু এই রাজনৈতিক এবং এই অর্থনৈতিক কিছু পরিবর্তনগুলো সর্বদাই দেখা যায়। তো এখন যখন নাকি আপনার এই অর্থনৈতিক অবস্থাটা খুব স্ট্র্যাটেজিক্যালি আগায়, তখন এই রাজনৈতিক পরিবর্তনটাও এইটার সাথে ব্যালেন্স করে আগায়। কিন্তু আমাদের সুখবর হলো যে বাংলাদেশের যেই যদিও 43 বছর পার হয়ে গেছে, এর মধ্যে বিভিন্ন কারণে সামরিক শাসন সহকারে 21 বছর আমরা যেই একটা অন্ধকারের মধ্যে ছিলাম, তারপরে এই আমাদের দেশে যেই গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশের কারণে আমরা খুব দ্রুত উপরের দিকে ধাবিত হচ্ছি। সেই দ্রুত উপরের দিকে ধাবিত হওয়ার পথে আমাদের কিছু রাজনৈতিক সমস্যা হচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনা সর্বদাই এই রাজনৈতিক অস্থিরতাকে, এই রাজনৈতিক প্রেক্ষাপটকে সুষ্ঠু এবং সুন্দর দিকে পরিচালিত করার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রথম থেকে কাজ করে যাচ্ছে এবং সেই কাজ করার মাঝখানে কিছু ব্যত্যয় ঘটছে, সেটা আমরা অস্বীকার করব না। সেই ব্যত্যয় যেই জায়গায় ব্যত্যয় ঘটছে সেই জায়গায় আমাদের জননেত্রী শেখ হাসিনা সেই ব্যত্যয়গুলোকে রিপেয়ার করে ফেলছেন এবং এই রিপেয়ার করার ফলে আপনি দেখবেন যে এই যেই সেমিনারটি হয়েছে সেখানে যে এটা বেরিয়ে এসেছে, আপনি যদি তার চেয়ে আরেকটু উপরে যান, আপনি দেখেন যে বিশ্ব ব্যাংক বলেন অথবা জাতিসংঘ বলেন, এডিবি বলেন, এখন এইখানে যখন নাকি এই উন্নয়নশীল দেশ নিয়ে মিটিং হয় বা অনুন্নত দেশের থেকে উন্নয়নশীল দেশ এবং মধ্যম আয়ের দেশের ব্যাপারে যখন কোনো উদাহরণ আসে, জাতিসংঘ স্বয়ং বাংলাদেশকে রোল মডেল হিসাবে এক্সাম্পল টানে এবং সমস্ত ক্ষেত্রে এই উন্নয়নের ধারাগুলো যখন চলতে থাকে তখন আপনার এইরকম কিছু ব্যত্যয় ঘটে। এবং আমি একটা এটাকে একটু যুক্ত করতে চাই, হয়তো জিলুর ভাই আপনি বলবেন বা অনেকেই বলে থাকে যে আমরা সবসময় ওই আমেরিকাকে গালিগালাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু সেটা সঠিক না। আপনি দেখেন আমেরিকার এই রাজনৈতিক সুষ্ঠু অবস্থায় ফিরে আসার জন্য তাদেরকে সিভিল ওয়ার পর্যন্ত করতে হয়েছে এবং তাদের আমাদের মতো সভ্যতায় আসার জন্য তাদেরকে 250 বছর অপেক্ষা করতে হয়েছে। আর আমরা মাত্র 44 বছর বয়সে পা দিয়েছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে সেই ব্যত্যয়গুলো হচ্ছে, কিন্তু সেই ব্যত্যয়টা আপনাকে দেখতে হবে, মাপকাঠি দিয়ে বুঝতে হবে যে সেই ব্যত্যয়ের পরিমাণটা কত এবং সেই ব্যত্যয়গুলো, রাজনৈতিক যে ব্যত্যয়গুলো ঘটছে, সেই রাজনৈতিক ব্যত্যয়গুলোর মধ্যে এই আমাদের সরকার তথা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে কিনা। প্রতিটা ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে এই রাজনৈতিক সহিংসতাগুলো আস্তে আস্তে কমে আসছে। আপনি দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু কখনো চিন্তাই করে নাই যে 5ই জানুয়ারি নির্বাচনের পরে দেশে একটা সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, কারণ তার আগে যেই তাণ্ডব বাংলাদেশে হয়েছে, নজিরবিহীন তাণ্ডব হয়েছে, এইগুলো নিয়ে অনেক কথা হয়েছে। তারপর আমি বলবো সেই 5ই জানুয়ারি নির্বাচনের পরে জননেত্রী শেখ হাসিনা এই দেশ পরিচালনা করার থেকে শুরু করে এ পর্যন্ত আপনাদের প্রত্যেকটা সূচকে যে পরিমাণে উন্নতি হয়েছে, আমরা যে পরিমাণে চাই সেই পরিমাণে পারছি না ঠিকই, কিন্তু যেই পরিমাণে উন্নতি হয়েছে, এবং আপনি জাস্ট খালি একটু লক্ষ্য করলে দেখবেন গত বাজেটে আমরা 2.5 লক্ষ কোটি টাকার একটা বাজেট দিয়েছে আমাদের সরকার। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যেই অনেক উচ্চাভিলাষী বাজেট আওয়ামী লীগ দিচ্ছে এবং সেই বাজেটকে আওয়ামী লীগ সর্বদাই ফুলফিল করে আসছে। তা এখন মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে চাহিদা, এবং স্বয়ং যদি
মানে একেবারে ফুল গণতান্ত্রিক পদ্ধতি সিস্টেমকে এনে যদি এখানে পুরা ওবামার প্রশাসনকে এনে বসিয়ে দেওয়া যায়, তারপরে বাংলাদেশে এত সহজে সম্ভব না। হ্যাঁ, কারণ বাংলাদেশে 21 বছরের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সমস্ত দুর্নীতি, অপকর্ম এবং সমস্ত ব্যাপারগুলো, হত্যা, হ্যাঁ, গুম খুম যেভাবে ওই 21 বছরে তৈরি হয়েছে, এটাকে আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। এটার জন্য সময় দরকার। এবং সেই সময়ের মানে কারণে দেখেন আপনি গত 6 বছরে এই আমাদের অর্থনীতি, সামাজিক, মানুষের জীবনযাত্রার মান এবং দরিদ্র সীমা নিচে থেকে উপরে উঠে আসা এবং প্রতি মানুষের মাথাপিছু আয়, সমস্ত কিছু একটা বিশাল একটা সুন্দর অভাবনীয় একটা পরিবর্তন এসে গেছে। এই 6 বছরের জননেত্রী শেখ হাসিনা এই দেশকে যেই পরিমাণে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে এবং ভিশন 2021 যেই জননেত্রী শেখ হাসিনার যেই প্রোগ্রামটা ছিল, এটা আমরা আশা করছি যে তার আগেই আমরা ওই জায়গায় যেয়ে পৌঁছতে পারবো, যদি আমরা এই রাজনৈতিক এই স্থিতিশীলতাটাকে তৈরি করতে পারি। এবং সেই রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করতে হলে সবাইকে সহনীয় হতে হবে এবং আমার মানে যে বিচার যাই হোক তালগাছটা আমার সেই জায়গায় বসে থাকলে হবে না। আমরা বারবারই সেই জিনিসটাকে বলছি, কিন্তু আমাদের দেশের যেই প্রাক্তন বিরোধী দল আছেন তারা আসলে সেই জিনিসটাকে মানে ভালোভাবে নিতে পারছেন না। তারা যেইভাবে মানে আসতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, তাদের কথা হলো তাদেরকে নিয়ে বসিয়ে দিবে। হ্যাঁ, অনেক চেষ্টা করেছে, মজিনা বসিয়ে দিবে, মোদি সরকার বসিয়ে দিবে। হ্যাঁ, এখন নিশ্চয়ই আমি আশা করবো যে ওনারা বুঝতে পেরেছেন যে এখন আর ওইভাবে বসানো যাবে না। আমরা মেনে নিচ্ছি যেদিন এই সরকারের সাথে জনগণ থাকবে না, সেদিন আমাদেরকে বিএনপির এত কথাও বলতে হবে না। এই প্রাক্তন বিরোধী দল নেত্রী যে এই কথা বলেছেন যে আমরা ভেসে যাব, তো তাহলে তো আর কোনো সমস্যাই নাই, আমরা তো ভেসেই যাব, তাহলে আর কথা বলার কি। ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। হ্যাঁ, ধন্যবাদ জিল্লুর সাহেব, ধন্যবাদ তৃতীয় মাত্রাকে এবং বিশেষ করে চ্যানেল আই যে অনুষ্ঠানগুলো করে যাচ্ছে, এবং জিল্লুর সাহেব যে সাংঘাতিকভাবে দৃঢ় মনোচিত্তে এবং অত্যন্ত সফলতার সাথে এই তৃতীয় মাত্রা অনুষ্ঠানে আমাদের সুযোগ করে দেন 2-4 কথা বলার, এটা জাতির জন্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এলাকাবাসী সবাইকে আজকের এই বিজয়ের মাসের অভিনন্দন জানিয়ে, বিজয়ের মাসের বিতর্কতে প্রথমেই আমার ভাই ডেন্টিস্ট সাহেব যে বলল, তার সাথে আমি এটুকু বলতে চাই প্রথমেই যে আমরা জনগণ থেকেই শুরু করি। জনগণকে নিয়ে আমরা যদি তোয়াক্কা করি, জনমতকে যদি আমরা চিন্তা করি, তাহলে তো আমাদের কাজই হয়ে যেত। রাজনৈতিক স্থিতিশীলতা যদি আমরা চিন্তাই করতাম, তাহলে তো আমাদের সত্যি সত্যি কাজ হয়ে যেত। আমি আপনাকে এবং সবাইকে এই কথা দৃঢ়চিত্তে বলতে পারি, বাংলাদেশ ইকোনমিক্যালি কেন ইন অল রেসপেক্ট ইমার্জিং টাইগার ইন এশিয়া, এবং আমি মনে করি এই বাংলাদেশকে সিঙ্গাপুরের ইকোনমিতে পৌঁছাতে যদি আমাদের অধ্যবসায় থাকে, যদি আমাদের রাজনৈতিক স্টেবিলিটি থাকে, উচ্চাভিলাষের প্রয়োজন নেই, যদি ব্যক্তি স্বার্থটা আমরা পরিত্যাগ করতে পারি, অবশ্যই আমরা এই মধ্য আয়ের দেশ কেন একটু উন্নত দেশে আমরা রূপান্তরিত হতে পারবো বলে আমি বিশ্বাস করি। উনি বলছেন বর্তমানে বাংলাদেশে 21 বছর পরে এই বিভিন্ন ঝামেলা পার হয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ যে সৃষ্টি হয়েছে, 21 বছরের যন্ত্রণার পরে সৃষ্টি হয়েছে, তাহলে 21 বছর আগে কি যন্ত্রণা ছিল না? এই দেশে 21 বছর আগেও আমরা 74-এর দুর্ভিক্ষ দেখেছি, আমরা এরপরও আরও অনেক কিছু দেখেছি, যেটা আমাদের রাষ্ট্র পরিচালনায়, নীতি পরিচালনায় এবং রাজনৈতিক স্বচ্ছতা, গণতন্ত্র আমাদের দেশে কায়েম করার ব্যাপারে আমাদের কিন্তু সাংঘাতিকভাবে ব্যর্থতা ছিল বলেই ধারাবাহিকভাবে এটা কিন্তু আমাদের বহন করে নিয়ে আসতে হচ্ছে। সেদিন যদি আমরা এই পরিচালনাতে, আমাদের বাস্তবায়নে এই সংকল্পটা থাকতো যে এই দেশ আমরা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করব, যে মানুষ যেন, সাধারণ জনগণ যেন এই দেশের মালিক হয়, সেটা যদি আমাদের বিবেচনায় থাকতো, আমরা যদি সেবার মনোভাব নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করতাম, যে এই আজকে বিজয়ের মাস বলছি, যারা ছিল আমাদের মূল উদ্যম, যারা ছিল আমাদের তালিকা শক্তি, আমরা স্বাধীন হব। ইতিহাসে বোধহয় সম্ভবত প্রথমবারের মতো বাঙালিরা স্বাধীন হলো এই 71-এ,
এই বিজয়ের মাস, এটাই বোধহয় বাঙালিদের জন্য প্রথম বিজয়। কিন্তু সেই বিজয় তো আমরা ঠিকমতো আমাদের মন মানসিকতা নিয়ে, আমাদের জনগণের সেবার যে নিয়ম বা কানুন বা যেটুকু হওয়া উচিত সেটুকু নিয়ে কিন্তু আমরা দেশটাকে করতে পারলাম না। এরই ধারাবাহিকতায় এই ব্যত্যয় আসলো এবং আমাদের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গেল, হালুয়া রুটির ভাগাভাগি শুরু হয়ে গেল। এই হালুয়া রুটির ভাগাভাগি থেকে যদি আমরা একটু সরে আসতে পারি, তাহলে উনি যেটা বলছেন যে ব্যত্যয় হচ্ছে আপনাদের, ব্যত্যয়গুলো কি আপনি কি আইডেন্টিফাই করতে পেরেছেন? প্রথমেই হলো, যে কোনো আপনি ডাক্তার হিসাবে এটা দেখবেন, আপনি যখন দাঁত দেখবেন প্রথমে আপনাকে ইউ আর টু ফাইন্ড আউট দ্য রিজন, যে এই দাঁতের মধ্যে এটা হলো কেন। যদি আপনি আপনার কি জানি ফিজিক্যাল ইনভেস্টিগেশন থেকে এটা না বুঝতে পারেন, তাহলে আপনাকে দিতে হবে, ক্লিনিক্যাল ফাইন্ডিংস থেকে না বুঝতে পারেন, তাহলে আপনাকে দিতে হবে কেমিক্যাল অ্যানালাইসিসে, ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে পাঠিয়ে সেই কারণগুলো নির্ণয় করতে হবে। তারপরে রুট ক্যানেলিং হবে নাকি সেইখানে ক্যাপিং করবেন না কি করবেন, এসব জিনিস তখন আপনাকে নিতে হবে। আপনি বলেছেন ব্যত্যয় ঘটেছে, ব্যত্যয়গুলো কি? সবচেয়ে বড় ব্যত্যয় আমি মনে করব ব্যক্তি স্বার্থ, আর তারপরে হলো গণতন্ত্রকে ধূলিসাৎ করা, দেশের মানুষকে অপমান করা। এই ব্যত্যয়গুলো যদি আপনারা ফাইন্ড আউট করে এটা করতে পারতাম আমরা সকলে মিলে, অফকোর্স আই ডু বিলিভ ইন দিস, শুধু আপনাদের সরকারি সব কিছু করে ফেলবে, অন্য কেউ সেখানে সহযোগিতা করবে না, এটা সঠিক নয়, সকলেই সহযোগিতা করতে হবে। আমেরিকার উদাহরণ দিয়েছেন, 250 বছর তারা সিভিল ওয়ার করেছে ইত্যাদি ইত্যাদি। আমাদের এই সাবকন্টিনেন্ট যদি আমরা কনসিডার করি, আমরা কি 250 বছর আগে ভালো ছিলাম না? তাহলে আজকে আমাদের নতিজা কেন হলো? এগুলো এখন আমাদের কিন্তু এই 21st সেঞ্চুরিতে, এই ডিজিটাল যুগে, এই বিজ্ঞানের এই বলতে গেলে চরম আমাদের প্রাপ্তির যুগে, যেখানে আমরা এই ঘরে বসে সব কিছু, আমরা প্রাইভেসি নাই, আজকালকে বিশ্বে প্রাইভেসি বলে কোনো জিনিসই নাই। ডাক্তার সাহেব, আপনার বেডরুম, আপনার বাথরুমেও আপনার প্রাইভেসি বলতে থাকবে না কিছু আরও কিছুদিন পরে, বিজ্ঞানের অগ্রযাত্রা যেভাবে আসছে। তো এখানে এইসব জায়গায় আমাদের কিন্তু এগুলো দেখতে হবে যে 250 বছর পূর্বে আমাদের এই সাবকন্টিনেন্ট কী ছিল, আর আজকে এই 250 বছর পরে আমরা আমাদের শুধু একটা ছোট্ট বাংলাদেশ আমরা কেন এত ভীত? যেই জায়গায় প্রশ্নটা আমি যেখান থেকে শুরু করেছিলাম, আসলে ভালো রাজনীতি দরকার, আপনি মনে করেন কিনা দেশে? অফকোর্স আমি আসতেছি সেখানে, আমাদের ভালো রাজনীতি নেই বলেই কিন্তু আমাদের এই পরিণতি। আজকে যদি গবেষণা বলছে যে ডেভেলপমেন্টটাও আসলে কোনোদিনই হবে না ভালো রাজনীতি। উনি বলছেন আগে অর্থনীতি পরে রাজনীতি, এটা তো আমি ওনার সাথে ডিফার করি। আসলে হয়েছে কি, আমি এর আগেও কয়েকবার আপনাকে বলছি, রাজনীতি এবং অর্থনীতি একটা আরেকটা নির্যাস। অর্থনীতির কাজ হলো টাকা উৎপাদন করা, আর আহরণ এবং বিতরণ এই দুইটাকে সমন্বয় করার জন্য কিন্তু আজকে আপনি দাঁতের ডাক্তার, আমি সিভিল ইঞ্জিনিয়ার, উনি একজন সাংবাদিক, একজন মিলিটারি, আরেকজন প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, ক্যাবিনেট ডিসিও আছে, সব কিছু এভরিথিং এই আবিষ্কারটা হয়েছে আপনার বিকজ অফ আমাদের এই দুইটা অর্থনীতি এবং রাজনীতিকে সমন্বয় সাধন করার জন্য, সুন্দরভাবে এটাকে বাস্তবায়ন করার জন্য। সুতরাং এই যে রাজনীতির আজকে এই যে প্রতিবেদন তারা দিয়েছে, আমি তাদের সাথে সম্পূর্ণরূপে একমত। বিকজ আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি নাই, ভালো রাজনীতি নেই, রাজনীতিবিদদের মধ্যে কোনো ধরনের আপনার বিনয় নেই, এবং সবচেয়ে বড় কথা হলো ফ্যাশনস নেই। বিনয় তো নেই। বিনয় বলতে কি জিনিস, আমার মনে হয় আমাদের চরিত্র থেকে এটা অনেক দূরে গিয়ে বে অফ বেঙ্গলে ওয়াশ আউট হয়, এটা একেবারে কোথায় গিয়ে মিশছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা বোধহয় সঠিকভাবে বলতে পারবো না। তারপরে আমাদের ধৈর্য নাই, ওই যে গবেষণা প্রতিবেদনটি আরো বলছে যে রাজনৈতিক দলগুলোতে ব্যবসায়ীদের সংখ্যা বাড়ছে এবং রাজনৈতিক নেতারা মনে করছেন যে ব্যবসায়ীরা দলের জন্য অর্থের সংস্থান করবেন। এটা রাজনৈতিক নেতাদের অভিমত যদি হয়ে থাকে, সেখানে আমি আজকালকার দিনের এই রাজনীতিতে আমি শুধু আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, অর্থ ছাড়া রাজনীতি চলবে না। আগে রাজনীতিবিদরা যেরকম করে রাজনীতি করতেন, অর্থের যোগান কিন্তু আসতো ব্যবসায়ীদের মধ্য থেকে। এখন ব্যবসায়ীরা যদি রাজনীতিবিদদের কোয়ালিটি চাইতে, ব্যবসায়ীদের কোয়ালিটি বেটার হয়, সেখানে তারা যদি সরাসরি রাজনীতি করে, আপনার আপত্তি কোথায়? যদি আপনার যারা গতানুগতিক রাজনীতি করেন, সকল পলিটিশিয়ানও যদি আমি বলি অন্যায় কিছু হবে না, তাদের চাই যদি ব্যবসায়ীরা বা অন্যান্য ব্যবসায়ী কেন, আমাদের বিভিন্ন সার্ভিস থেকে লোকজন এসে, প্রশাসনিক বিভাগ থেকে লোকজন এসেও রাজনীতি করছে। কেন করছে? আমাদের রাজনীতিবিদদের যে মাত্রা, কোয়ালিটির যে মাত্রা, সেই কোয়ালিটির মাত্রা সাংঘাতিকভাবে ডেটোরেট করে গেছে।
তার জন্য এটা সাবস্টিটিউট হিসাবে আই শুড সে দিস ইজ দি ব্লেসিং ফর দি নেশন। ইন্ডিয়াতে যান, গিয়ে দেখেন ইন্ডিয়ার মন্ত্রী মিনিস্টারগুলা হ্যাঁ আছে, তাদের কিছু কিছু রাজনীতিবিদ আছে, তারা কিন্তু অত্যন্ত সাধারণভাবে চলাফেরা করে। কিন্তু বেশিরভাগ রাজনীতিবিদ যারা এখন বড় বড় নেতৃত্বে আছেন, এমনকি ইন্ডিয়ার যে এখন আমাদের রাষ্ট্রপতি, উনি তো আমাদের বাঙালি মানুষ, উনিও তো সাংঘাতিক বিশাল ধনী ব্যক্তি। আরও আছে, অনেকেই ছিল, কংগ্রেস আমলে ছিল, এখন বর্তমান এই বিজেপির আমলে এরাও কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ীরা সেখানে আছে। তো ব্যবসায়ী যদি সে রাজনীতিবিদ হয়ে যায়, রাজনীতি তো এমন না যে ব্যবসায়ীরা করতে পারবে না বা ব্যবসায়ীরা শিখতে পারবে না, কারো হয়তো লাগবে 10 বছর, কারো লাগবে 20 বছর। হ্যাঁ, তো এখন ব্যবসায়ীদের জন্য যে রাজনীতি নষ্ট হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। জি, ডক্টর মোহাম্মদ আজম খান। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব। আমি শেষ কথা থেকেই শুরু করছি ভাইয়ের, যে আপনি বলেছেন যে রাজনীতিতে বিনয় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি স্বীকার করে নেওয়ার জন্য। এই রাজনীতিতে বিনয় নেই, আপনাকে দেখতে হবে সেই রাজনীতিতে বিনয় নেই সেটা শুরু হয়েছে কোথা থেকে। যখন রাজনীতিতে আপনার মার্শাল ল আসবে একটা যে কোনো দেশে, তখন সেখানে বিনয় আর থাকবে না। কারণ আপনি হয়তো মনে করতে পারবেন কিনা, আমার চাইতে বেশি ভালো মনে করতে পারবেন, সেটা হলো যখন জিয়াউর রহমান সাহেব মার্শাল্লা দিয়েছিলেন প্রথম দিনই, যেদিন মার্শাল্লা দিয়েছিলেন পরের দিনই ওই আগের আমলে একটু চুল বড় রাখার একটা হিপ্পির একটা ইয়ে ছিল, অভ্যাস ছিল, ওই রাস্তায় চুল কেটে দিছে। মেয়েরা শাড়ি পরে যাচ্ছে, যত মেয়েরা শাড়ি পরে গেছে সবার পেটের মধ্যে আলকাতরা লেপে দিয়েছে। আপনার এই যে রাজনীতিতে বিনয় নাই, যে এটা তখন শুরু হয়েছে এটা। এখন আপনি দেখতে হবে যে একজন রাজনীতিবিদ আমাদের সমাজের জন্য একটা জিনিস দিয়ে যাবে, সেটার সুফল এবং কুফল আমরা 20 বছর বা 25 বছর পরে যা ভোগ করব। তা আপনার এই রাজনীতির ক্ষেত্রে যখন মার্শাল লর মাধ্যমে এই মিলিটারি এসে তাদের ওই কিছু ব্যাপার স্যাপার আছে ওগুলোকে ইমপ্লিকেশন করতে, যে এই যে কলুষিত, যে তারপর থেকে আমি কিন্তু 21 বছর বলেছি ওই কারণেই, যে ওই তখন থেকে 21 বছরের মধ্যে যেই মানে আপনি আমি যেটা বোঝাতে চেয়েছি, যে রাজনীতিতে যে ব্যত্যয়গুলো ঘটেছে ডিউ টু ওই কারণে, যে আপনার যখন নাকি এই প্রথমে মার্শাল্লাহ দিয়ে তারপরে আবার দল গঠন করে তারপরে যখন ওই গণতন্ত্রকে জনগণের মধ্যে চাপিয়ে দেওয়া হয়, এই তখনই এই বিনয়ের ব্যাপারগুলো মানে অ্যাবলিশ হয়ে যায়। এখন আমি আরেকটা জিনিস আপনি বলেছেন যে ইন্ডিয়াতে রাজনীতিবিদরা আছে, আমি আপনাকে একটু ভালো করে খেয়াল করতে বলবো, যে আপনি ব্যবসায়ী মানুষ, যে আপনি দেখেন ইন্ডিয়াতে আপনার রাজনীতিবিদদের কাছ থেকে যারা নমিনেশন পায় তারা একটা ডোনেশন পায়, কিন্তু ইন্ডিয়াতে আপনার এই ব্যবসায়ীদেরকে নমিনেশন সাধারণত দেয় না, খুব কম সংখ্যা। যে যারা ব্যবসা করছে তারা ব্যবসা করছে, কারণ এখানে দেখেন ব্যত্যয়গুলো ঘটছে কেন। আমরা কিন্তু আমাদের সরকার তথা জননেত্রী শেখ হাসিনা কিন্তু চেষ্টা করছেন যে এই রাজনীতিকে এই কলুষিত অবস্থা থেকে দূরে সরিয়ে নিতে। আপনি দেখেন একজন ব্যবসায়ীর এখানে আমি যখন নমিনেশনের জন্য সাবমিট করব, সেখানে আমি কিছু শর্ত এগ্রিমেন্টে চলে যাব, যে আমার ব্যবসা কখনো সরকারি কোনো কর্মকাণ্ড করতে পারবে না। কিন্তু দেখা গেছে এই রাজনীতিবিদরা যখন আসছেন, ব্যবসায়ীরা যখন আসছেন রাজনীতি করতে, যে উনি এমপি হয়ে যাওয়ার পরে বা মন্ত্রী হয়ে যাওয়ার পরে টেকনিক্যালি সেই ব্যবসাটা পরিচালিত করছে, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ওই যে দুর্নীতির কিছু ব্যাপার এসে যায়। তা আমাদেরকে সেইগুলোর থেকে দূরে সরে আসতে হবে, যে আমরা যখন রাজনীতিবিদ হবে, যখন কেউ মেম্বার অফ পার্লামেন্ট হবে, মন্ত্রী হবে, তারা জনগণের জন্য কাজ করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো থেকে সরে আসতে হলে একটু সময় লাগবে, কারণ আগে যে জিনিসগুলো ঘটে গেছে, হ্যাঁ, ওই জিয়া রহমান সাহেব যে মানি ইজ নো প্রবলেম করে গেছেন, সেটা আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, এটা একটু সময় লাগবে। আপনি সেটা দেখলেই বুঝবেন যে আমি কিন্তু 21 বছর বলেছি, পরবর্তী 91 থেকে পরবর্তী 10 বছর যে বিএনপি ক্ষমতায় ছিল সেইটাকে আমি বলিনি, একদম স্পেসিফিক্যালি মেনশন করেছি যে 21 বছরের ব্যত্যয়ের কথাটা। তো আমি সেই জিনিসটাই আমাকে বলতে হবে, যে ওই যে আপনার যে রাজনীতির সাথে ব্যবসাকে গুলিয়ে ফেললে হবে না। হ্যাঁ, ব্যবসায়ী যে খারাপ রাজনীতি করবে তা নয়, কিন্তু রাজনীতি করতে হলে জনগণের কল্যাণে করতে হবে। তো এখন আপনার একটা নর্মাল প্রসিডিউরে দেখেন, একজন রাজনীতিবিদ
যখন তার এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড করে, তার চিন্তা থাকে সে যদি কোনোভাবে ওই এলাকার মেম্বার অফ পার্লামেন্ট হয়, তাহলে তার চিন্তা থাকবে যে পরবর্তী ইলেকশনে আমাকে জিততে হবে। তাহলে পরবর্তী ইলেকশনে জিততে হলে কি হবে? আমার জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের কাজ করতে হবে, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট সবকিছু করতে হবে। আর পার্থক্যটা ব্যবসায়ী কি করে চিন্তা করবে যে আমি তো ইলেকশন করেছি 10 কোটি টাকা খরচ করে, আমার আগে ওইটা তুলতে হবে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলে ব্যবসায়ীরাও ভালো রাজনীতি দিতে পারবে। আমি অস্বীকার করছি না যে ব্যবসায়ীরা ভালো রাজনীতি করতে পারবে না। আবার আপনি আরেকটা বলেছেন যে ভালো রাজনীতি না হলে অর্থনীতি মানে সুদৃঢ় হবে না, সেটা তো একদম ভেরি ন্যাচারাল। কারণ একটা দেশের যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, তাহলে ওখানে শুধু অর্থনীতি না, কোনো ব্যবস্থাই সঠিকভাবে চলবে না। আপনি ডাক্তার আজম কি মনে করেন, দেশে এখন রাজনৈতিক ভাবে স্থিতিশীল একটা অবস্থা আছে? রাজনৈতিক ভাবে স্থিতিশীল অবস্থাটা আপনাকে চিন্তা করতে হবে। অস্থিরতা আছে কিনা বা সহিংসতা আমি বলছি যে আপনি দেখবেন যে গত 2013 সালে সারা দেশে রাজনীতির নামে যে অস্থিরতা, সহিংসতা, জ্বালাও পোড়াও, মানে গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে দেওয়া, মানুষ হত্যা করা, এই কর্মকাণ্ড যে চলেছে তার জন্য এখনো মানুষ আতঙ্কগ্রস্ত। যে কোনো সময় বিএনপি জামাত এরা এই আগের ওই কাণ্ডটা করে কিনা। কারণ বাংলাদেশের মানুষ খুব শান্তিপ্রিয়। হ্যাঁ, মানুষ শান্তিপ্রিয়, তারা কখনোই কোনোভাবে চায় না যে এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে ঘটুক। তো এই অস্থিরতা বলতে এখন দেশে পুরা স্থিতিশীল অবস্থা আছে, কিন্তু বিএনপি যেহেতু বারবার হুঙ্কার দিচ্ছে। জুলুবে আপনি মনে আছে হয়তো, আমি এই গত 5 জানুয়ারির ইলেকশনে আপনার এই তৃতীয় মাত্রায় বলেছিলাম যে আওয়ামী লীগ যদি সমস্ত শর্ত মেনে নেয় তারপরে বিএনপি ইলেকশনে যাবে না, আমি চ্যালেঞ্জ করে গিয়েছিলাম। কারণ কি, যে বিএনপি ইলেকশনে যাবে না কারণ যেহেতু জামাত ইলেকশন করতে পারবে না, এই কথাটা আমি বলেছিলাম। তো এখন হলো যে আপনি যদি বিএনপির সমস্ত কর্মকাণ্ডের মধ্যে জামাতের স্বার্থের কথা চিন্তা করে, তাহলে তো আমরা ভালো রাজনীতি আশা করতে পারি না, জনগণ আশা করতে পারি না। আমি ভাইকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি বলেছেন যে এই বিজয়ের মাসে আমরা কথা বলতে পারছি। আমি অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনি চিন্তা করেন যে বিজয়ের মাসে এই তৎকালীন বিরোধী দলের নেত্রী যে 20 দলীয় জোটের যে মিটিং করেছেন বিএনপির নেতৃত্বে, সেই মিটিংয়ে আপনার জুডিশিয়াল তথা সর্বোচ্চ আদালত থেকে রায়প্রাপ্ত আসামিকে বেকসুর খালাস করে দিতে হবে সেই প্ল্যাকার্ড, বেলুন, হ্যাঁ, বিভিন্ন রকমের ফেস্টুন নিয়ে খালেদা জিয়ার খুব কাছাকাছি থেকে তারা প্রদর্শন করেছে এবং সব বিএনপির চাইতেও বেশি আরো শক্তিশালীভাবে তারা সেখানে অবস্থান নিয়েছে। আপনি চিন্তা করেন তাহলে এই বিজয়ের মাসে এই রাজাকার আলবদর যাদের ফাঁসি হয়েছে তাদেরকে মুক্ত করে দিতে হবে, সেই কথাই আমরা পক্ষান্তরে খালেদা জিয়া মানে উনি যেটি বলছেন যে বিএনপি জামাতের সাথে চিন্তা করে তারা আই আন্ডারস্ট্যান্ড, আই গট দি পয়েন্ট। দেখুন, জামাতের সাথে আমাদের কিন্তু তাদের আইডিওলজিক্যাল কোনো রকম প্যাক্ট নেই, তাদের সাথে আছে আমাদের একটা ইলেকটোরিয়াল একটা অ্যালায়েন্স। সেই অ্যালায়েন্স তো এখন আপনারা আসেন একটা ইন্ডেমনিটিতে আসি আমরা, যে আমরা যদি এখন জামাতকে তালাক দেই আপনারা সেটা আবার শাদী করবেন না, আসতে পারবেন? সেই ইন্ডেমনিটিতে আসেন, দেখেন জামাতের কি অবস্থা হয়, একদম আপনারা পারবেন না। আজকে যদি বিএনপি ডিক্লারেশন দেয় যে আমরা জামাতকে নিব না, আই এম ড্যাম শিওর যে আগামী দিন আপনারা কিন্তু তাকে নিয়ে নিবেন। হাইপোথেটিক্যালি আপনি বলতে পারেন না, কারণ বহুবার এটা প্রমাণিত। আজকে আপনি যেখানে বলছেন এই রাজাকার আলবদর বাহিনী এই প্ল্যাকার্ড ব্যানার নিয়ে ঘোরাঘুরি করছে, সেখানে আমাদের দলীয় নেত্রী ছিলেন, সাহস করলো কেমনে? আপনি বলতে চাইছেন যে বাংলাদেশের ইলেকট্রাল পলিটিক্সে জামাত একটা বড় ফ্যাক্টর? ইলেকট্রাল পলিটিক্সে জামাত একটা ফ্যাক্টর বটেই, কারণ তার তো 6-7% একটা ভোট আছে, সেটাকে আমরা একটা ফ্যাক্টর কনসিডার করব না? যেমন করে এখন আমাদের কি জানি গৃহপালিত বিরোধী দল তো আছে, একদিকে সরকার আরেকদিকে অপোজিশন। তো এই ধরনের এই সিচুয়েশনগুলো তো ইচ্ছে করে আমরা ক্রিয়েট করছি। গণতন্ত্র বাঁচুক, গণতন্ত্র মরুক সেটা না, আমার সিংহাসন যেন বহাল থাকে, এটাই তো আমাদের ধারণা। আপনি এক ব্যক্তির বন্দনা সবসময় করে যাচ্ছেন, এইটা কি আমাদের গণতন্ত্রের চর্চা? ইন্ডিয়াতে কি কখনো দেখছেন মোদি ছাড়া কিচ্ছু নেই? আপনি কি আমেরিকাতে দেখছেন ওবামা ছাড়া কিচ্ছু নাই? আপনি কি গ্রেট ব্রিটেনে দেখছেন তাদের অমুক প্রাইম মিনিস্টার ছাড়া কিচ্ছু নাই? আপনি এই আমাদের এই অনুষ্ঠানে কম হইলেও 10 বার উচ্চারণ করেছেন এক ব্যক্তি সমস্ত কিছু শেষ করে ফেলবেন, এটা কি সঠিক?
ক্যান ওয়ান পার্সন ডু এনিথিং অ্যান্ড এভরিথিং? এর জন্য টিমের প্রয়োজন, মানুষের প্রয়োজন, তার আশেপাশে অনেকের প্রয়োজন। বিভিন্ন সেক্টরে একজন ব্যক্তি সর্ববিদ্যায় পারদর্শী হতে পারে না, এর জন্য ক্যাবিনেট প্রয়োজন, এই জন্য সংসদ প্রয়োজন, এই জন্য উপদেষ্টা প্রয়োজন। তো আমরা যদি এই ব্যক্তিবন্দনা ছেড়ে ব্যক্তির পূজা না করে কেবলমাত্র পূজা করতে হবে একজনের, সেই আল্লাহ, এরপরে যদি আর ওই বন্দনা করাটা, আমাদের এইটাই হল গণতন্ত্রের এবং রাজনীতির সবচেয়ে বড় সমস্যা। আপনি জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে বলছেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি কি নিজে নিজে এসে মার্শাল দিয়েছিল এই দেশে? ইফ ইউ গো ব্যাক হিস্ট্রি, উনি এসে রাষ্ট্র ক্ষমতা দখল করে নাই, ওনাকে কম্পেল করা হয়েছে। সেই রাষ্ট্র ক্ষমতা থেকে এইসব ঘটনা ঘটার জন্য দায়িত্ব আপনাদেরই লোক, সেই খন্দকার মোশতাক, এরাই তো সেদিন এই ঘটনাটা ঘটালো। আপনারা সেটা বলেন না কেন যে খুনি মুশতাক এই ঘটনা কেন ঘটালো? উনার তো বেরেকে ছিলেন, ক্যান্টনমেন্টে ছিলেন। 7ই নভেম্বর জোর করে ধরে এনে ওনাকে যখন বসালো, ওনার দোষটা কি হলো? তারপরে আপনি বলছেন তখনকার মার্শালও জারি হলো এবং সোলজাররা চুল কেটে ফেললো। আমি নিজেও দেখছি, সমস্ত মেয়েদের পেটে আলকাতরা লাগিয়ে দিয়েছে, এটা সঠিক কথা নয়। হ্যাঁ, আমাদের যে কি জানি ইলোরা অজান্তা স্টাইলের শাড়ি পরে এই পেট দেখা যায়, এটা অনেকেই সেটাকে পছন্দ করে না। হয়তো কিছু কিছু দুষ্ট লোক আছে, সেখানে হয়তো আমাদের মা বোনদের প্রতি অবিচার করেছে। আর চুল কাটা যেটা হলো, এটা তো জিয়াউর রহমান সাহেব হুকুম দেন নাই, বা পেটে আলকাতরা লাগিয়ে দাও, এটা জিয়াউর রহমান সাহেব হুকুম দেন নাই, তার দেওয়ার মতো এত সময়ও ছিল না। হ্যাঁ, উনি কালো চশমা পরে রাজনীতি করতেন, অবজার্ভ করতেন, এবং প্রথমে কিছুদিন যদি ওনার সেই অবজার্ভ করা এবং ওনার যদি ডিলিংসটা আপনি একটু সঠিকভাবে যদি মূল্যায়ন করেন, উনি কোনো কথা বলতেন না। হি ওয়াজ এ লিসেনার অনলি। উনি শুধু শুনতেন, শুনে শুনে কি করতেন উনি বুঝতেন, জানতেন। তারপরে যখন এগুলা জেনে উনি আহরণ করলেন, তখনই কিন্তু ওনার কমান্ডিং বয়সে আসলেন, অর্থাৎ নেতা হিসাবে নেতা হিসাবে নেতৃত্ব দেওয়ার অধিকার উনি অর্জন করে তারপরেই কিন্তু আস্তে আস্তে ওনার পর্ষদদেরকে বলা শুরু করলেন। তো এই ছিল জিয়াউর রহমান। এখন সেই জিয়াউর রহমান সাহেবকে নিয়ে বলছেন যে উনি এসে সমস্ত কিছু এই ব্যত্যয়গুলো ঘটালো, এগুলা অবিচার কেন করব? আর এই যে আমাদের বিনয়ের ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই। ওই যে বলে না, ঢিল মারলে পাটকেলটা খেতে হয়, তো ছায়ার প্রতি যদি লাথি উঠানো হয়, ছায়া লাথি উঠায়। তা আমাদের দেশের রাজনৈতিক কালচার তো হয়ে গেছে এই, অতীত নিয়ে এত কেন ঘাটাঘাটি? অতীতে যারা ছিলেন তাদের অবদান কারোই খাটো করে দেখা উচিত না। যার যার পজিশনে, যার যার অবস্থানে সবাই কিন্তু তার কাজ যেটুকু ছিল করেছে, তার জন্য আমরা দেশ গর্বিত, জাতি গর্বিত। উই শুড পে দেয়ার ডিউ রেসপেক্ট। ইনস্টেড অফ দ্যাট আমরা কিন্তু বিভিন্নভাবে যে কুৎসারটনা করি, বিভিন্নভাবে যে কথাবার্তা বলি, এটাই হয়ে গেছে আমাদের কাল। এবং সেইটা শুরু করেছেন কিন্তু আপনারা। সেই শুরুটা কিন্তু কখনো বিএনপির কাছ থেকে আসে নাই। বিএনপি অনেক সহনশীল, অনেক বিনয়ী। বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিরা কিভাবে সেটা মূল্যায়ন করেছে, সেই ইতিহাস আমি উল্লেখ করতে চাই না এইখানে, আপনি জানেন। হ্যাঁ, সুতরাং আমাদের পক্ষ থেকে কিছুই শুরু হয়নি, শুরু করেছেন আপনারা। সুতরাং উত্তর আমাদেরকে তৃতীয় উইয়ার বাঙালি। বাঙালিদের নেচারই হলো ওই যে আমেরিকা 2 আনার মন্ত্রী বলছেন, আরেকজনকে বলছেন স্ট্যান্ডিং কমিটির মর্জিনা বেগম। তো তারা কিন্তু তো আপনাকে সেভাবে উত্তর দিবে না। এরা সভ্য জাতি, তারা মনে রাখবে সময় মতো কিন্তু এমন উত্তর দিবে যে সমস্ত জাতি তখন কান্নাকাটিও করেও কুল পাবে না। সুতরাং আমরা অতি সহসেই একেবারে নার্ভাস হয়ে যাই, আবার অতি সহসেই আমরা ভীষণ সেন্টিমেন্টাল হয়ে যাই, নিজেকে একেবারে সাংঘাতিক কিছু মনে করি, ধরাকে সরা জ্ঞান করি। এটাও কিন্তু আমাদের দেশ এবং জাতির একটা বিশাল দুর্ভাগ্য। আমি বলব। ডক্টর আজম খান। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে অ্যাকচুয়ালি এই জামাতের ব্যাপারটা নিয়ে সবসময় আপনারা একটা মুখস্থ লেকচার মানে বিএনপি সবসময় দিয়ে আসে যে আমরা ছেড়ে দিলে আওয়ামী লীগ নিবে। আমি সেটা বলি না, শুধু আপনারা কি জামাতের সাথে অ্যালায়েন্স করেন নাই? কোনোদিন অ্যালায়েন্স হয় নাই। কে বলছে অ্যালায়েন্স হয় নাই? কোনোদিন অ্যালায়েন্স হয় না। আমি বলছি সেটা তো আপনি অস্বীকার করলেন। দিস ইজ অলসো নট ফেয়ার। না, আমি আপনাকে বলছি, আপনাকে আমি বলে দিচ্ছি এখনই, কখনোই জামাতের সাথে আওয়ামী লীগ অ্যালায়েন্স করেনি। আওয়ামী লীগ যেই আন্দোলনের কর্মসূচি দিয়েছে
তারা যুগপৎ পরের ওই তার আন্দোলনের কর্মসূচি পেয়ে পরবর্তী মুহূর্তে ওই একই কর্মসূচি দিয়ে তারা রাজপথে মানে আন্দোলন করেছে। এটা কি সঠিক ইতিহাস? কিন্তু যুগপৎ আপনি যেটা বলেন যে অ্যালায়েন্স করে জামাতের সাথে আওয়ামী লীগ কোনো আন্দোলন করেনি। যুগপৎ আন্দোলন করেছে জামাত, আওয়ামী লীগ আন্দোলন করেছে, হ্যাঁ, সেই সাথে জামাত যুগপৎ আন্দোলন করেছে, কিন্তু কখনোই কোনো দিনই জামাতের সাথে আওয়ামী লীগ অ্যালায়েন্স করে নাই। আর আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আওয়ামী লীগ কখনোই জামাতকে ঘরে তুলে নিবে না, বা জামাতকে যারা যুদ্ধ অপরাধী, যারা এদেশের মানুষের বাড়িতে আগুন দিয়েছে, যারা ধর্ষণ করেছে, তাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কোনোভাবেই আপনার কোনো অ্যালায়েন্সে যাবে না। এটা ভুলে যাবো আপনাকে এই মুহূর্তে একটু উত্তর আমার প্রয়োজন, কারণ এই যে বললেন কখনো যাবে না, আপনারা তো এর আগেও ক্ষমতায় এসছেন, আমি তো ক্ষমতা বলি না, আমি বলি সেবায় এসছেন, তখন এখন যেগুলা করলেন তখন কেন করলেন না? এই বিচার কার্যগুলো যদি তখন শুরু করতেন এই জাতির জন্য কি আরো মঙ্গলজনক হতো না? এটার উত্তর দিই মাঝখানে যে তখন এর আগে 75 এর আগে আপনারা কেন জেনারেল অ্যামনেস্টি দিলেন? 75 এর আগে আপনাদের জেনারেল অ্যামনেস্টি না দিয়ে তখন যদি আইডেন্টিফাই করে রাখতেন, এই বাংলাদেশে আরো জিনিস আছে, এই বাংলাদেশে এখন আপনারা মানে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষে এইসব কথা যখন বলেন আমাদের খুব লাগে। আপনি বললেন যে ভুলে যাবেন, আপনি বললেন যে ভুলে যাবেন, আপনাকে মনে করে দেই এই যুদ্ধ অপরাধীদের বিচার বঙ্গবন্ধু নিজে শুরু করে গিয়েছেন। এই বিচার কে বন্ধ করেছে? আপনি বলেন যে আপনি তো একজন ইঞ্জিনিয়ার মানুষ এবং সমাজে একজন ব্যক্তিত্ব এরকম যে সবকিছু আপনি যেভাবে সুন্দরভাবে বলছেন, তাহলে সুন্দরভাবে যদি বলেন এই বিচার যুদ্ধাপরাধীদের বিচার বঙ্গবন্ধু শুরু করে গিয়েছেন এবং 11,000 যুদ্ধ অপরাধী আপনি জেলে ছিল এবং এদের মধ্যে একজনের ফাঁসিও হয়েছিল এবং আরো অনেকের সাজা হয়েছিল, হ্যাঁ, যাদেরকে আপনারা পরবর্তী পর্যায়ে বিএনপি এসে তাদের পতাকাও দিয়ে দিয়েছে। অতএব আপনি এই কথাটা বললে হবে না যে আওয়ামী লীগ শুরু করা নাই। হ্যাঁ, আপনি আওয়ামী লীগ প্রথম যে আপনার ক্ষমতায় এসেছে তখন এজেন্ডা ছিল যে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করবে এবং সেই বিচার করেছিল, এবং আপনারা কিন্তু তখন বলতেন যে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যাকারীদের যে রায় দিয়েছে, যেহেতু বিএনপির অভ্যাস যে মেরে ফেলো কোনো কথা নাই, কিন্তু আওয়ামী লীগ সর্বদাই আপনার এই আইনের শাসনে বিশ্বাস করে। এই আদালত যেই রায় দিবে আওয়ামী লীগ সব সময় সেটা মেনে চলার জন্য প্রস্তুত, যার জন্য বঙ্গবন্ধু হত্যাকারীদের যখন বিচার হয়েছে এই টেকনিক্যাল কারিকুলাম করে 5 বছর এই কেস আপনি কোর্টেই উঠতে দেন নাই, এবং পরবর্তী পর্যায়ে এবং পরবর্তী সময় যখন ক্ষমতায় এসেছে তার আগে এই জামাতের যে বিচার করবে সেই এজেন্ডা দিয়েই ক্ষমতায় এসেছে। আপনি একটা কথা বলেছেন যে জিয়া রহমান সাহেব সিপাহী বিপ্লবের কথা বলেছেন। দেখেন, আপনি বলছেন যে সিপাহী জনতার বিপ্লব যেটা হয়েছে, যাই হোক সিপাহী জনতার বিপ্লব হয়েছে, আপনি উনি প্রথমেই কিন্তু ওই সিপাহীদের জনতার বিপ্লবের পরে বেরিয়ে এসে প্রথমেই কর্নেল তাহেরকে উনি ফাঁসি দিয়ে দিয়েছেন। যাই হোক, এইগুলো বিস্তারিত অনেক আলাপ হয়েছে। তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই যে আপনি বলছেন যে যার যার অবস্থানকে আমাদেরকে সম্মান করতে হবে। আমরা কিন্তু সর্বদা সম্মান করতে রাজি আছি। যদি আপনি এই কথাটাই বলেন যে যার যার অবস্থানকে সম্মান করতে হবে, তাহলে আমি একটা খুব বিনয়ের সাথে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের দলের একজন প্রাক্তন মন্ত্রী যখন আমাদের ধর্ম নিয়ে কথা বলেছিলেন, তার মন্ত্রিত্ব গেছে, তার এমপিত্ব যাওয়ার পথে তার পার্টি থেকে নাম চলে গেছে, তিনি এখন জেলে আছেন। তো এখন যদি আপনি বলেন যে ওই ব্যক্তি যেহেতু একবার হজ করেছে, সে হজ নিয়ে যাইছে তাই বললো আমার কোনো তাদের কথা বলবো না, আপনি সেটা বলতে পারেন না। তো কারণ হলো একজন লোক, আমরা কেন বলছি যে আমাদের দলের লোকজন কেন বলছে যে জিয়া রহমান কি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা আমাদের সন্দেহ হচ্ছে, কেন? তার পরবর্তী কর্মকাণ্ডের কারণে। কারণ উনি জিয়া রহমান সাহেব ক্ষমতায় এসে প্রথমে উনি এই দালাল আইন করে আপনার বন্ধ করে দিলেন যে যুদ্ধাপরাধীদের বিচার করা যাবে না, ইন্ডিমিনিটি দিয়ে আপনার এই বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না। তো উনার যে একটার পর একটা কর্মকাণ্ড করেছেন এবং আপনার গোলাম আজমকে দেশে এনে তার নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করলেন, হ্যাঁ, তারপরে আপনি যে বলছেন এবং আপনারা খুব বড় করে ছাপাই করে বলে থাকেন যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, দ্যাট ইজ নট ট্রু।
জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই পলিসি। আর আদারওয়াইজ যদি জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য, তখন তাদের এই বহুদলীয় গণতন্ত্রের ফর্মুলাটা নিয়ে আসছে। আদারওয়াইজ তারা গণতন্ত্রে কখনো বিশ্বাস না, কারণ তারা মার্শাল্লাহ দিয়ে এসেছে। আর আপনি বলছেন যে এই যে একদলীয়, আমি যে একজনের বন্দনা করছি সেটা সঠিক কথা না, কারণ জননেত্রী শেখ হাসিনা উনি সরকার চালাচ্ছেন, সাথে ওনার উপদেষ্টা মন্ত্রী সমস্ত কিছু নিয়ে করছেন। আপনি দেখবেন জননেত্রী শেখ হাসিনা একদম রংপুরের একটা প্রশাসনিক অনুষ্ঠানে ব্যাপারে তারপরে আপনার গত সোমবারে আপনার যেই মিটিংটা হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে, সেখানে উনি সমস্ত প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোনো আপনার এই আইন শৃঙ্খলা হোক বা অন্য যে কোনো কর্মকাণ্ডের সাথে যে দলেরই জড়িত থাক না করো, তাদের বিরুদ্ধে একদম সঠিকভাবে ব্যবস্থা করে, কারণ উনি নির্দেশ দিয়েছেন ক্যাবিনেট মিটিং এর পরে। সো আপনি সেই কথাগুলো শুধু বললেই হবে না। আর হ্যাঁ, দুর্ভাগ্য যে এটি তো আসলে নির্দেশ দেওয়ার অপেক্ষা রাখেন, এটি তো নিয়ম কানুনের মধ্যেই আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু এখানে মানুষের মধ্যে যেন সেই কনফিউশনটা না তৈরি হয়, যেহেতু এই প্রাক্তন বিরোধী দল বারবারই বলে আসছে যে শুধু খালি তাদের উপরে নির্যাতন, মানে তাদের লোকই ধরে, যাতে এই কনফিউশনটা মানুষের মধ্যে না হয়, যার জন্য ক্লিয়ার করে দিয়েছেন যে এখানে আমাদের দেশ পরিচালনা করার জন্য দলটা বড় নয়। হ্যাঁ, আমাদের এই মানে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কর্মকাণ্ডগুলো আছে সেটা সঠিকভাবে পরিচালিত হবে, এবং সেটা কোনো দলের কোনো দিকে কোনো সাপোর্ট করা যাবে না, সেটাই বোঝাতে চেয়েছেন ইঞ্জিনিয়ার মুনসিফ আলী। জি, ওই যে বন্দনা সম্বন্ধে আবারও বলতে হয়, দেখেন রাষ্ট্রীয় এই যে প্রশাসন বলেন বা আইন আদালত বলেন, আইনের শাসন বলেন, এগুলোই তো আমাদের জন্য প্রয়োজন। এগুলাতে কিন্তু ওই যে হুকুম দেওয়ার তোয়াক্কা করে না, এগুলাতে কাউকে কিছু বলে দেওয়ার প্রয়োজন হয় না। ইট ইজ ডিফাইন যে একজন ডিসি কি করবে, একজন এসপি কি করবে, একজন জজ সাহেব কি করবেন, কিংবা একজন এমপি কি করবেন। এটা তো তার ডেলিগেশন অফ অথরিটিতেই আছে। সেখানে এর মানে হলো আমরা ধরে নিচ্ছি ইচ অ্যান্ড এভরি পিসেস অফ জব শ্যাল হ্যাভ টু বি পারফর্ম বাই 1%। তাই যদি হয় করে বলা হয়ে যাবে মানুষ, হ্যাঁ এত মানুষের তো প্রয়োজন নাই, তাহলে এত মন্ত্রী, এত গাড়ি, এত বহর, এত প্রটোকল, এটা দিয়ে কি হবে আমাদের? একজন হলেই হয়, একজন লেট এভরিথিং বি ডান বাই 1%। তো আপনি সেইখানেই তো আমাদের এই দুর্যোগটা চলে আসতেছে। আপনি এই যে এক ব্যক্তির ক্ষমতায়ন, এক ব্যক্তির শাসন, এবং এই জন্য আমরা বারে বারে বলি এখন তো বাংলাদেশে একদলীয় শাসন নয়, এক ব্যক্তি শাসন চলছে। আগে ছিল একদলীয় শাসন আপনাদের বাকশাল 75-এ, আর এখন কিন্তু সেই বাকশাল মডিফাইড হতে 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 এক পর্যায়ে চলে আসে এক ব্যক্তি শাসন। এটা কি আপনি বলেন, আপনি যেই হন, আপনি এই দেশের একজন সচেতন নাগরিক, আপনি একজন শিক্ষিত নাগরিক, আপনি একটি ভালো মহৎ পেশায় নিয়োজিত, আপনি মানুষের খেদমত করেন, মানুষকে আপনি করেন, সেবা প্রদান করেন, আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন যে একজনই কেবলমাত্র শাসন করবে? ইভেন একটা পরিবারেও তো তাই করে না, বাবাও তো এককভাবে তার ছেলে সন্তান, স্ত্রী অথবা পুষ্য যারা আছে এইভাবে শাসন করে না। বাবাও মানে মাকে দায়িত্ব দেয়, বড় ছেলেকে দায়িত্ব দেয়, এইভাবেই তো হয়। কিন্তু এই যে জিনিসগুলা, এগুলোই হয়ে গেছে আমাদের জন্য কাজের। এবং আপনারা আবার আসি সেই যে উনি যে প্রশ্নটা করছিলেন, দ্যাট ইজ পলিটিক্স ইন বাংলাদেশ। আমি পলিটিক্স ইন বাংলাদেশে এই কোয়ালিটিটা যাওয়ার আগে আমি বলবো পলিটিশিয়ানস ইন বাংলাদেশ, পলিটিক্সের কোনোই দোষ নাই। পলিটিক্স একেবারেই ধোয়া তুলসী পাতা জিনিস, পলিটিক্স অলওয়েজ ভার্জিন। কিন্তু উইথ দি পলিটিশিয়ানস আমরা কিন্তু সেই পলিটিক্সকে বিভিন্নভাবে র্যাপ করি। সেই র্যাপ থেকে কিভাবে না হয় তার জন্যই আমাদের আইন আদালতের প্রয়োজন। সেখানেই কিন্তু আমাদের প্রয়োজন বিশেষভাবে কোনো কিছু একটা করা। এই যে আমাদের বললেন, আপনি বলছিলেন প্রথম দিকে যে আমরা যখন কনস্টিটিউয়েন্সিতে যাই, একবার এমপি হলে আরেকবার এমপি হতে হলে আমাকে করতে হবে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, বিদ্যুতায়ন ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা একেবারে হাপিত্তি শুরু করে দিই। এখন ঘটনা হলো, আমি এই যে জনগণের কাছে যাই বা যাচ্ছি বা যান, ওনাদের কিন্তু একটা বেসিক চিন্তা মাথার মধ্যে থাকে। ওনারা এই ইলেকশনের 3 মাস, যে 3 মাস ইলেকশন হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের জনগণ তো অল্পতেই তুষ্ট, এই 3 মাস ওনারা কিন্তু পায়ে ধরেন উইথ দি ইন্টেনশন যে বাকি
5টি বছর কানে ধরে টানবো। এখন নেক্সট পায়ে ধরার সময় কবে আসছে বলে মনে করেন আপনি? আল্লাহ মালিক, আল্লাহ মালিক, উনারা যেদিন হুকুম করবেন সেদিন হবে, এছাড়া কি করে বলবো? ততক্ষণ পর্যন্ত প্যাশেন্স আছে তো আপনাদের? পেশেন্স না থাকলে এটা আউটবাস্ট হবে। আউটবাস্ট হওয়ারও মানে দেখবেন একটা না একটা ভাবে আউটবাস্ট হয়ে যাবে। তো এই যে কানে ধরে পায়ে ধরা এবং কানে ধরে টানা কোনোটাই কিন্তু রাজনীতির জন্য সমীচীন নয়। এবং এই যে বললেন স্কুল, মাদ্রাসা, রাস্তাঘাট, এটা কিন্তু এইভাবে আপনার বিচ্ছিন্নভাবে, সিভিল ইঞ্জিনিয়ার, আই এম সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং টার্মে একটা কথা আছে রিবন ডেভেলপমেন্ট, মানে আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট। তো আনপ্ল্যান্ড এইভাবে ডেভেলপমেন্ট না। আমার একজন এমপি তার কনস্টিটিউয়েন্সিতে সে তার স্থানীয় সরকারের যত সব লোকজন আছে, ইউপি মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, বিভিন্ন উপজেলা লেভেলের ইঞ্জিনিয়ার, এমনকি ডাক্তারও লাগবে, যখন হাসপাতাল করতে হবে ডাক্তারও লাগবে, ডাক্তার লাগবে, ওসি লাগবে, ডিসি লাগবে, সবাইকে নিয়ে কিন্তু তাদের মহাপরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করে তার এতে বাজেটিংয়ে যেতে হবে। তো বাংলাদেশ এমন বিত্তশালী দেশ না যে আপনি যা বাজেট করবেন সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন অনুমোদন। এটা নিয়ে তখন থাকে তদবির করতে হবে। তদবির ছাড়া কিচ্ছু হয় না। আল্লাহর কাছে তদবির করতে হয় ফর ইউর হেভেন, টু গেট দি অ্যাওয়ার্ড অফ হেভেন। আল্লাহর কাছে তো তদবির করতে, দোয়া করা, দোয়া মানে তদবির। তো এখন আমাদের এগুলা কাজ করতে এবং জনগণের জন্য আমি যদি ঢাকায় এসে ইভেন আমি একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের রুমেও গিয়ে যদি তার সাথে কথা বলে তদবির করি, এটা খারাপ কোনো জিনিস নয়। তাকে প্রয়োজন হলে আমার বাসায় ডাকবো, ভাই আজকে তুমি আমার সাথে লাঞ্চ করো অথবা ডিনার করো। ফর হোয়াট? নট ফর মাই পার্সোনাল বিল। আই এম নট এ কন্ট্রাক্টর। আমি তো আমার একটা বিলের জন্য চেষ্টা করতেছি না, আমি চেষ্টা করছি আমার ওইদিকে একটা রাস্তাঘাট কীভাবে যাবে, বিদ্যুতায়ন কেমনে হবে, এটাদের জন্য তদবির করতে হবে। তদবির করে মনে করেন আমার 200টা প্রোগ্রাম ছিল, আই গট অনলি 50 অ্যাপ্রুভড বাই দি ফাইন্যান্স মিনিস্ট্রি, বাই দি রেসপেক্টিভ মিনিস্ট্রি, বাই দি সংসদ। এটা নিয়ে আবার জনগণের কাছে যেতে হবে। সেই স্থানীয় সরকার, সাধারণ জনগণ যারা আছেন, মুরব্বী যারা আছে, তাদেরকে বলতে হবে আমাদের 200টা সমস্যা ছিল, আই গট অনলি 50, আর আপনারা বলুন কোন দিকে কি হবে। এবং সেই ইমপ্লিমেন্টেশনে যদি জনগণকে সম্পৃক্ত করা হয়, এই অতৃপ্তি থাকবে না। বুটের জন্য বারে বারে ওদের কাছে গিয়ে রাস্তাঘাট তৈরির এই করতে হবে না। কারণ এনি সাকসেস আমি করেছি, এটা ঠিক নয়। কোনো সাকসেসই এককভাবে করা যায় না। ইট ইজ এ টিম ওয়ার্ক। একটা ক্রিকেট খেলা বলেন, একটা ফুটবল খেলা বলেন, টিম ওয়ার্ক ছাড়া হবে না। তো আমাদের এই ডেভেলপমেন্ট ওয়ার্কও কিন্তু টিম ওয়ার্ক। একজন এমপিও কিন্তু এককভাবে কিচ্ছুই না। এমপির সাথে তার মানুষজন থাকতে হবে, তার জনগণ থাকতে হবে। এবং সেখানে আপনার যেখানে যারা, যেমন ধরেন আপনি গ্রামের দিকে যদি যান, কিছু কিছু জায়গায় দেখবেন ব্রিজ, কালভার্ট, কোনো জায়গায় দেখবেন কালভার্টটা এত উঁচু করে বানিয়েছে যে ওইটা কোন আমলে কবে যে কি হবে রাস্তাঘাট, এটা জীবনে আর কোনোদিন ইউজ হচ্ছে না। আর কিছু কিছু জায়গায় দি লেভেল অফ দি আপনার কি জানি বলে ব্রিজ অথবা কালভার্ট ইজ সো যে ডিউরিং মনসুন নর্মালি ওই যে নৌকা কিন্তু এর নিচে দিয়ে যেতে পারে। মুন্সিফ আলী, এই যে ভালো ভালো কথা বলছেন, এই ভালো ভালো কথা তো আমরা ইদানিংকালে লক্ষ্য করছি, এটা আগেও ছিল, প্রবণতাটা ক্রমশ বাড়ছে যে রাজনীতিতে মুখ দিয়ে যেসব কথাবার্তা এখন বেরোচ্ছে, সেগুলো তো আসলে এই নীতি কথা বা ভালো কথায় আসলে কোনো কাজ হবে না। হবে না। না, মুন্সিফ ভাই কিন্তু ভালো কথা বলছে। আমি একটু জিলু ভাই ইন্টারফেয়ার করি। আপনি বলবেন যে আমি যাই বলছে, মানে তুলনামূলক বিচারে তো অন্যদের চাইতে ওনার দুপক্ষের যে নেতা নেত্রীরা এখন যে ভাষায় কথাবার্তা বলছেন বা পরস্পর করছেন, গালাগালি করছেন, এটা তো বললাম বিনয় নাই। আমি আবার বলছি পেশেন্সও নাই। নাইদার বিনয় নট সাবমিশন। এবং একজন মুসলমানের প্রথম রেসপন্সিবিলিটি হলো। আপনাকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি এত সুন্দর সুন্দর কথা বলছেন। আপনি প্রথমে যে কথাটা বলেছেন যে এই কাজ আপনি যদি এরকম সুন্দর সুন্দর আমরা রাজনীতিবিদরা যারা আছি সঠিক কথাটা বলি, তাহলে কিন্তু বিনয় যেটা দূরে সরে গিয়েছে এটা আবার চলে আসবে। কারণ আপনাকে বলি, আপনি একটু আগে বললেন যে এই যে তদবির ছাড়া আল্লাহ কাছে তদবির করতে হয়, তদবির ছাড়া কিছু হয় না, না কাঁদলে মাও দুধ দেয় না। ঠিক এই কথাটা কিন্তু আমাদের এই অর্থমন্ত্রী সাহেব বলেছিল দেখে আপনার এই বিএনপি এই তার বিরুদ্ধে যে কি সব অগত্য কথাবার্তা বলেছে, হ্যাঁ, তো ওইভাবে যদি বলে তাহলে কিন্তু আর বিনয়তা থাকে না। কিন্তু আপনি যেভাবে বলেছেন উনি কিন্তু ওইভাবেই বলতে চেয়েছিলেন। তো এটাই বলছে। আর একটা জিনিস কি বলছিল আপনি কোটেশনটা একটু দিবেন আমার কিছু বক্তব্য আছে। যে তদবির করতে হয় কাজের জন্য, এই কথাটাই বলেছিল। হ্যাঁ, তো যাই হোক এই মিনিং করে বলেন নাই, আমি যত এটা এখন যাই হোক আপনার এখন নমিনেশনের কথা চিন্তা করে আপনি এটাকে এখন আবার আমি নমিনেশনের কথা চিন্তা করে বলি না ভাই, আমি বলছি আমি নমিনেশন নিব কি পাবো এটা আমি জানি না। ঠিক আছে, আমি বলতেছি আপনি যে বললেন যে এই যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী উনি এই আইন শৃঙ্খলা রক্ষার যে যারা আছে তারা করবেন, তার অর্ডারের
দরকার নেই। আপনি এটা বলতেছেন যে এটা তো নিয়মের মধ্যেই আছে, কিন্তু নিয়মের বাইরে গেলে দেখেন আমরা আপনার এই কাজকর্ম করবে নিয়মের মধ্যে আছে, কিন্তু আপনারা সর্বদা বলছেন যে এই 5 জানুয়ারির পরে যে আমরা ক্ষমতায় এসেছি আমরা অবৈধ। তা আপনি প্রথমে বলছেন নিয়মের মধ্যে সব কাজ করবে, তো 5 জানুয়ারি নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে, তাহলে আপনারা কিভাবে বলছেন সেটা অবৈধ? হ্যাঁ, তো যাই হোক, এখন আপনাকে ধন্যবাদ যে আপনি আবার বলেছেন যে আমরা হুকুম দেব, আমরা হুকুম দেব না। আমরা হুকুম দেব না, আমাদের কথা হলো, আমাদের জননেত্রী শেখ হাসিনা সর্বদাই আলাপ আলোচনায় বিশ্বাসী। আপনারা কনক্রিট কিছু ব্যাপারগুলোতে আসেন যে আমরা কি চাই, আপনারা কি চান। হ্যাঁ, আপনারা কি চান সেই জিনিসটা ক্লিয়ার করতে পারলে তাহলে আলোচনা সম্ভব। নাহলে যদি সেই জিনিসগুলো যদি ক্লিয়ারই না করতে পারেন, আপনার একই কথা তত্ত্বাবধায়ক সরকার, সেটা নিয়েও তো কোনো কনক্রিট আপনারা কোনো ফর্মুলা দিতে পারেন না। তো এখন কথা হলো যে আপনারা কি চান। একটা দেশে সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ ভোট দিক, এবং আমাদের দেশে এই গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক রূপ পাক। তাহলে সেটার জন্য কি করতে হবে? আমার সরকার কে আছে, আওয়ামী লীগ আছে না বিএনপি আছে, দ্যাট ইজ নট ফ্যাক্টর যে ইলেকশন করবে ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশন কিভাবে ইলেকশন করবে আসুন আমরা আলোচনা করি। সেখানে তাকে কিভাবে আমরা শক্তিশালী করতে পারি, তাকে কিভাবে স্বায়ত্তশাসন দিতে পারি, তার কি কি প্রবলেম আছে সেটা সর্ট আউট করে আমরা বসে করি। কিন্তু আপনাদের এখন হলো যে কথা হলো আলটিমেট কথাটা আমাদের নিয়ে বসিয়ে দিতে হবে। সেটাতে এই দেশের জনগণ এখন আর সেই আগের মতো বোকা নেই। মানে কে কি কর্মকাণ্ড অতীতে করেছে, এখন কি করছে, সবই বুঝতে পারে। জনগণ যদি আমাদেরকে না চায় তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না। তো আমরা ক্ষমতায়, এখন যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এই গণতান্ত্রিক ধারায় ক্ষমতায় এসেছে, এই গণতান্ত্রিক ধারায় আবার গণতান্ত্রিক ধারা অনুযায়ী আবার একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি এসে প্রমাণ করে দিক তাদের জনসমর্থন আছে। কারণ বিএনপি যে বলবে যে এই সরকারের অধীনে নির্বাচন হলে আমরা জিতবো না, সেটা সঠিক কথা না। কারণ হলো কি, জনগণ যদি কারো পক্ষে থাকে তাহলে কোনো প্রশাসন বলেন, কোনো কারিকুলাম বলেন, কোনো মেকানিজমই কাজ করে না। কারণ আপনি দেখবেন 70-এর নির্বাচনে এই বঙ্গবন্ধু যে ইলেকশন করেছিল পাকিস্তানি সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে, সেখানে কি বঙ্গবন্ধু জিতেছে না হেরেছে? তো জনগণ যখন সাথে থাকবে তখন কেউ ঠেকাতে পারবে না। তো আপনারা নির্বাচনে আসুন। নির্বাচন কিভাবে কবে নির্বাচন, কোন সময়? এটা 2018-তে হবে। কারণ আমাদের জননেত্রী শেখ হাসিনা গতবারও এই 5 বছর পূর্ণ হওয়ার 3 মাস আগে নির্বাচন হয়েছিল। আচ্ছা, সেটা 2019-এ না হয়ে 2018, কারণ 3 মাস আগে সেই নির্বাচনী সরকার গঠন করলে সেটা 2018-র শেষের দিকেই হবে। তো এখন সেই জিনিসগুলো যদি আপনারা নির্বাচনকে কিভাবে সুষ্ঠুভাবে করব সেই ব্যাপারে আলোচনা করতে চান, তাহলে আলোচনায় বসুন। আমাদের কোনো আলোচনা, কিন্তু আপনাদের যদি আলোচনার প্রথম ধরনটাই থাকে যে জোয়ারে সব ভেসে যাবে, তাহলে তো আমরা তো আপনাদের তাহলে তো আর আলোচনার ব্যাপার নাই, আমরা তো ভেসেই যাব। আমরা ভেসে যাবো তো অপেক্ষা করি। 2 মিনিট। আচ্ছা, এক দলের এই যে বললেন আপনার 5 জানুয়ারি নির্বাচন, আপনারা কি এখন পর্যন্ত কোনো সময় বলতে পারছেন যে আমরা খুব ভালো একটা শক্তিশালী নির্বাচন করে তারপরে সরকার গঠন করেছেন? এই পর্যন্ত কোনো সময়, কোনো দিন, কোনো পত্রিকায় অথবা আপনাদের কারো কাছ থেকে, কোনো নেতার কাছ থেকে এই বিবৃতিটা পাইনি। এর মানে আপনারা নিজেরা যথেষ্টভাবে সন্দিহান। যেখানে 153 জন অটো প্রমোশন হয়ে গেল, বাকি 5% লোক গেল সেখানে ইলেকশনে, আপনার এই নির্বাচন কমিশনকে দিয়ে সেটা করলেন 40%। তাহলে আমাদের চাহিদা, আমরা কি চাই? আমরা চাই শুধু ফ্রি, ফেয়ার, credible and all party participatory একটা ইলেকশন আন্ডারে হোক স্ট্রং ইলেকশন কমিশন, হোক ক্যাটেগর গভর্নমেন্ট। স্ট্রং ইলেকশন কমিশন লাইক ইন্ডিয়া, নট লাইক দিস ইলেকশন কমিশন যে 5%কে 40% করে। সেইবার যদি একটা স্ট্রং ইলেকশন কমিশন করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই, আপনারা জিতেন। সেইভাবে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার করে নিয়ে আসতে পারেন আমাদের আপত্তি নেই, আপনারা জিতেন, সেলিউট করবো। কিন্তু আপনারা তো সেটা চাচ্ছেন না। আপনারা কন্ট্রোল করে আপনাদের পক্ষে সমস্ত কিছু রায় নিয়ে নেবেন। উপজেলা নির্বাচনেও দেখিয়েছেন, জাতীয় নির্বাচনেও দেখিয়েছেন। সুতরাং 5 জানুয়ারি নির্বাচনকে আমরা ক্রেডিবল নির্বাচন তো আপনারা নিজেরা বলেন না, দুনিয়ার কেউ বলে না, আমরা কেন বলবো? আর আমরা তো, আপনারা বললেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের করি,
আমরা তো করবই, আমরা অপোজিশন, আপনারা কিন্তু পজিশন, আপনার ট্রেজারি বেঞ্চ, আপনাদের কাছে সমস্ত কিছু। আন্দোলন কেমনে করব? রাস্তায় বাইর হলে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যের মাথায় গুলি মারেন। সেই পাকিস্তান আমলে যান, সেই ব্রিটিশ আমলে যান, এটা তো ছিল না। এই জন্য বলছি বিনয় করতে হবে, সম্মান দিতে হবে, রাজনৈতিক আচরণ করতে হবে। রাজনৈতিক আচরণ করলেই কিন্তু আমরা তখন এই আন্দোলনও সফল হবে, গণতন্ত্র বাঁচবে, দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে। ডক্টর আজম খান, ধন্যবাদ। আপনি বলেছেন যে আওয়ামী লীগ কখনো স্বীকার করে না। আপনি বুঝতে হবে জিনিসটা যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ সবসময় চায় যে একটা পার্টিসিপেটরি ইলেকশন হোক, তার মাধ্যমে তারা বিজয় লাভ করে ক্ষমতা দখল করুক। তো এখন আওয়ামী লীগ যখনই নির্বাচন এসেছে তখনই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ, এবং নির্বাচনমুখী দল। তো এখন সেই নির্বাচনে বিএনপি আসে নাই দেখে আওয়ামী লীগ দুঃখিত, কিন্তু আসলে যে মানে অখুশি হইতো তা না, খুশি হতো, কারণ বিএনপির সাথে কম্পিট করে ইলেকশন করে। কারণ আওয়ামী লীগ যেহেতু একটা গণতান্ত্রিক দল, সবসময় আওয়ামী লীগ চায় যে সমস্ত দল অংশগ্রহণ করুক, তার মাধ্যমে নির্বাচন হয়ে যে ক্ষমতায় আসবে সে ক্ষমতায় বলবে। এখন যদি বিএনপি যদি ইলেকশনে না আসে, তাহলে এটা তো আমাদের কোনো ফল্ট না, বা আমাদের এখানে কোনো মানে অন্য চিন্তা ভাবনার কোনো জায়গা নেই। কারণ হলো কি, যে নির্বাচন করাটা হলো গণতান্ত্রিক পদ্ধতির একটা অংশ। এখন আমরা যদি দেশে গণতন্ত্র চাই এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে নির্বাচন করতে হবে। এবং এখন যদি একটা দল নির্বাচনে না আসে বা 10টা দল নির্বাচনে না আসে, তাতে সমস্যা হলো যে আমরা এই যে বলতে পারি যে এটা ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশন হয় নাই, কিন্তু আমার গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য আমাকে নির্বাচন করতে হবে। আমি তো সামরিক সরকারের হাতে ক্ষমতা দিতে পারি। 2 নম্বর, আপনি একটা যে খুব ভালো কথা বলেছেন, আমি জানি না বিএনপি নীতি নির্ধারকরা এই কথাটাকে মানে স্বাভাবিকভাবে নেবে কিনা, বাট আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমিও কিন্তু আগেই বলেছি, আপনি বলেছেন যে ইলেকশন কমিশনকে স্ট্যান্ড করলে আমরা নির্বাচনে যাবো। তো সেটা আপনি সবসময় না, আপনার দল এটা বলুক, আমরা যে কোনো সময় আলোচনায় বসতে রাজি আছি। আমাদের নেত্রী সদা সর্বদা আলোচনা করতে রাজি আছে। এবং আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী, দেশের স্বার্থে, দেশের স্বার্থ রক্ষার জন্য, দেশের গণতন্ত্র রক্ষার জন্য, জনগণের হাত ও ভোটের অধিকার রক্ষার জন্য যে কোনো ধরনের আলোচনা করতে রাজি আছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই রাজাকার আলবদরদের সাথে কোনো আলোচনা করবে না। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী এবং ডক্টর মোহাম্মদ আজম খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, একজন চিকিৎসক এবং একজন প্রকৌশলী কথা বলছিলেন, একজন আওয়ামী লীগের, অন্যজন বিএনপির, এবং ওনাদের মধ্যে আলোচনা কি হতে পারে সেটি আমরা মোটামুটি ভাবে সবারই ধারণা আছে যে ওনারা যেখান থেকে আমরা শুরু করি না কেন আলোচনাটা, কোথায় ওনারা নিয়ে যেতে পারেন এবং শেষ পরিণতি কি হতে পারে। যাই হোক, দুজন যেহেতু পেশাজীবী, শিক্ষা দীক্ষা কিছুটা আছে, মোটামুটি একটা সীমার মধ্যে নিজেরা আলোচনাটাকে, ওনাদের বাক বিতণ্ডা বা তর্ক বিতর্ককে সীমাবদ্ধ রেখেছেন। আলোচনা যেখান থেকে আমরা শুরু করেছিলাম, এই বিষয় নিয়ে খুব একটা ভিন্ন মত নেই যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণে উন্নয়ন হচ্ছে, তবে আকাঙ্ক্ষা অনুযায়ী হচ্ছে না, একথাও মানতে হবে। বাংলাদেশে যে পরিমাণে এগোতে পারত, যে পরিমাণে উন্নয়ন বাংলাদেশে হতে পারত, অর্থনৈতিক অগ্রগতি হতে পারত, সেভাবে হচ্ছে না। দুর্বলতাগুলো কোথায় সেটিও আলোচনার মধ্যে আমরা নিয়ে আসবার চেষ্টা করেছিলাম। এটি গবেষণা প্রতিবেদনের সূত্র ধরে যে বাংলাদেশের উন্নয়ন যেটি হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে আসলে রাজনীতিটা চলতে পারছে না, এবং এই উন্নয়নকে যদি আমরা টেকসই করতে চাই তাহলে দেশে একটি ভালো রাজনীতি দরকার, ভালো নির্বাচন দরকার, ভালো গণতন্ত্র দরকার, এবং সেগুলো যদি আমরা নিশ্চিত করতে চাই তাহলে দেশে ভালো রাজনীতিবিদ দরকার। তার অভাব মোটামুটিভাবে চারপাশে কিন্তু লক্ষণীয়, আমরা স্বীকার করি কিংবা নাই করি, এবং এই অভাবটা, এই দুর্বলতাটা বাংলাদেশকে গোছাতে হবে সবার আগে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।